নমস্কার, আমার দিনপঞ্জির আরেকটি পাতায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি সমীরণ শুরু করলাম আর একটা নতুন দিন। আজ ৩রা আগস্ট ২০২৬। দিনটা তো শুরু হলো আর 5টা দিনের মতোই। ইষ্টদেবকে প্রণাম করলাম, সেই সঙ্গে সঙ্গে চলে গেলাম বাড়ির বারান্দায়। আজকেও মনে হচ্ছে দিনটা ঠিকঠাকই যাবে, সেরকম কোনো ঝড় বৃষ্টির আভাস তো পাচ্ছি না। সকালবেলা রাস্তাঘাট শুকনো, চারপাশের মানুষজন বেশ নির্বিঘ্নেই ঘুরে বেড়াচ্ছেন। আমিও বারান্দার গাছগুলোকে জল দিয়ে সেই সঙ্গে সঙ্গে তাদেরকেও একটু পরিচর্যা করলাম। তারপর শুরু করলাম আমার নিত্য নৈমিত্তিক কাজ। ডেলি রুটিনের মধ্যে ঢুকে গেলাম আমি। আর আজকে একটু বিকেলবেলা বেরোবো, তার কারণ কিছু কাজও আছে, সেই সঙ্গে সঙ্গে দুটো জায়গায় যাওয়ারও আছে। আপনাদেরকেও নিয়ে যাব সেই সব জায়গায়, যদি ঠিকঠাক মতো সব কিছু পারমিট করে, কারণ আজকে অফিসে প্রচুর কাজ আছে, সেই সমস্ত কাজগুলো আজকে সারতে হবে। আর আমার ফুলালা ভাইটা তো আজকেও বসেছে। আর দূরের আকাশে মেঘ থাকলেও পরেও একটা রোদ আছে, হালকা রোদ আছে, সেই সঙ্গে সঙ্গে গরমও রয়েছে। গতকাল রাতে যে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টি ভেজা রাস্তা এখন আর নেই, রাস্তা একেবারে শুকনো খটখটে। দেখা যাক আজকের দিনটা কীরকম যায়। মনে হচ্ছে তো ভালোই যাবে, আজকে আর সেরকম বৃষ্টি বাদল কিছু হওয়ার সম্ভাবনা খুব কম। যদিও বর্ষাকাল পুরোটাই আনপ্রেডিক্টেবল, তবুও বলা যায় না কখন আকাশের মুখ ভার হয়। যাই হোক, চেষ্টা করব যাতে বিকেলবেলা একটু বেরোতে পারি। ঠাকুর ঘরে চলে এলাম, আমার পুজোর কাজও মোটামুটি এখন শেষ। এবার বসে পড়ব কাজে। যদিও সকালবেলা থেকেই টুকটাক কাজকর্ম আরম্ভ করে দিয়েছি, ঘুম থেকে ওঠার পর থেকেই। ওয়ার্ক ফ্রম হোমের এই একটা সুবিধে আছে, আপনি যখন খুশি তখনই কাজ করতে পারেন। আবার অসুবিধে তো প্রচুর। আমার মনে হয় সুবিধের থেকে অসুবিধেটাই প্রচুর। অফিসে কাজ করার অন্য একটা মজা আছে। আজকে যেহেতু সোমবার, সেই জন্য শিব ঠাকুরকে একটু স্পেশাল পুজো করলাম। এটা তো মহাদেবের জন্ম মাস চলছে। চলে এলো আমার জলখাবার। আজকে জলখাবারে ছিল ভেজ ম্যাগি। আপনাদের মনে হতে পারে যে এটা মানে সার্বজনীন জলখাবার, সেটা কিন্তু নয়। আর এই হচ্ছে আমাদের মধ্যাহ্নভোজ, সেটা হচ্ছে চালে ডালে, সেই সঙ্গে কাঁকরোল ভাজা, পটল ভাজা আর একটু চাটনি। এই ছিল আমার মধ্যাহ্নভোজের মেনু আজকে। নেহাতি সাদামাটা। আর আমার দুপুরবেলা এরকম সাদামাটা খাবারই খেতে পছন্দ করে। যখন অফিস করতাম তখন অধিকাংশ দিনই আমি এই 2-1 রকম পদ দিয়েই খেতাম। কাজ করতে করতে হঠাৎ লক্ষ্য করলাম যে চারিদিকটা কেমন অন্ধকার হয়ে এসছে। ঘরে আলো জ্বালাতে হলো এবং বারান্দায় গিয়ে যা দেখলাম তাতে তো একেবারে চক্ষু ছানা বড়া। বিশালভাবে বৃষ্টি নেমে গেছে। কখন নেমেছে আমি ঠিকমতো টেরই পাইনি। হঠাৎ মেঘের ডাক শুনে মনে হলো একবার বারান্দায় যাই। আজকাল তো বৃষ্টি হলে পরেই ঝোড়ো হাওয়া ওঠে, না হলে মেঘ ডাকে। তো আজকে মেঘই ডাকছিল। রাস্তাঘাট একেবারে ভিজে একসা হয়ে গেছে। আর শুনলাম যে বৃষ্টি বেশ জোরেই হচ্ছে অনেকক্ষণ ধরে। আমি একটা কলে ছিলাম, সেই জন্য ঠিক সেভাবে বুঝতে পারিনি। বৃষ্টিপাতের বহর দেখে তো মনে হলো যে আজকে এই বৃষ্টি সহজে ছাড়ার নয়, আর সহজে ছাড়লও না। এরপর যেটা ঘটলো সেটা তো একেবারেই অভাবনীয়, মানে অবাক করা বললেও ভুল হবে। আজকে যদিও সেই জিনিসটা হওয়ার কথা ছিল না, তবুও হয়ে গেল। হয়ে একদিক থেকে ভালোই হলো। দেখুন আমাদের শোবার ঘরের অবস্থাটা একবার দেখুন। সমস্ত কিছু একেবারে ওলট পালট করে পর্দা টর্দা সমস্ত খুলে ফেলা হয়েছে। আজকে এই ঘরে আর থাকাই যাবে না, কারণ এই ঘরে আজকে পেস্ট কন্ট্রোল হলো। আমি 2 সপ্তাহ ধরে ঘরদোর ঠিকঠাক মতো পরিষ্কার করতে পারছি না, আর তার ফলে দেখলাম এই জানলার ওপর থেকে প্রচুর উই বেরিয়েছে। একদম এটা একেবারে পর্দা লাগানো থাকে বলে দেখা যায় না বা বোঝা যায় না। একদম জানলার নিচ থেকে শুরু করে একেবারে দেওয়াল অবধি চলে গেছে। তো আজকে এটার পেস্ট কন্ট্রোল করা হলো। পেস্ট কন্ট্রোল করার পরে সমস্ত ঘর তো একেবারে মানে গন্ধে ভরপুর। তো আজকে আর ভেবেছিলাম যে একটু বেরোবো, সেটাও আজকে আর হবে বলে মনে হয় না, কারণ বৃষ্টি এখনও বন্ধ হয়নি। সমস্ত কিছু পর্দা টর্দা খুলে পেস্ট কন্ট্রোল করে এখন আপাতত আমরা চুপচাপ বসে আছি। রান্নাঘরের অবস্থা তো আরও তথৈবচ। রান্নাঘর থেকে সমস্ত জিনিস বার করে ফেলতে হয়েছে, কারণ এই ঘরেও, এই রান্নাঘরের মধ্যেও কিছু উই পোকা এদিক ওদিক চলাফেরা করতে আরম্ভ করেছিল। এই যে এইখানে এইগুলোকেও আজকে পেস্ট কন্ট্রোল করতে হলো পুরো রান্নাঘর।
চিমনিটাও একদিন সার্ভিসিং করতে হবে। এই লাইটটা গেল খুলে, এটাকেও ঠিক করতে হবে। সমস্ত কিছু রান্নাঘর থেকে বার করে নিয়ে যাওয়া হয়েছে। আর ঘরের অবস্থা তো অনেকটা এইরকম। এই দেখুন, সমস্ত রান্নাঘরে জিনিসপত্র বসার ঘরে আর আমাদের খাওয়ার ঘরে টেবিলের ওপরে। তো দেখা যাক এবার কতদিনে ব্যাপারটা নর্মালাইজ হয়। এইখানে সমস্ত কিছু জমিয়ে রাখা হয়েছে। এবারে এগুলোকে এখন আজকে আর তো কিছু করা যাবে না, কালকে সকালবেলা দেখব অবস্থাটা কীরকম, তারপর যা করার করব। আমাদের শোবার ঘরের সমস্ত জিনিস তো এখন এই লিভিং রুমের ওপর ডাই করে রাখা হয়েছে। আমার মনে হয় আজকে আমাদেরকে এই সোফা কাম বেডটা খুলে রাত্রিবেলা এখানেই শুতে হবে। তো আজকে আর কিছুই হলো না। ভেবেছিলাম বেরোবো, কিন্তু বেরোনোটা তো পণ্ড হলো বৃষ্টির জন্য। তারপরে এইসব কাজকর্ম দেখা যাক কত দূর কি করতে পারি। আজকে না আমি যে জায়গাটা থেকে আপনাদের সঙ্গে কথা বলছি, চলুন সেই জায়গাটা একবার দেখে নেওয়া যাক। এই জায়গাটা আপনাদের চেনা জায়গা নয়, আমি হলপ করে বলতে পারি। দেখুন, এখানে আমার মুড়ির টিন, এখানে আমার মুসলির টিন, ওখানে আমার ল্যাপটপ, ওখানে আমার অফিসের ডায়েরি, ওখানে বিচিত্র সব জিনিসপত্র, ওখানে একটার মধ্যে আবার জগন্নাথ দেবের মহাপ্রসাদও রয়েছে। এই সমস্ত কিছু নিয়ে আমি আজকে বসেছি আপনাদের সঙ্গে কথা বলতে। বেশ কিছু কথা আপনাদের সঙ্গে আমার জমা হয়ে আছে, তো সেটাই আমি এখন বলার চেষ্টা করছি আপনাদের সঙ্গে। আপনারা হয়তো অনেকেই জানেন বা দেখছেন আজকাল যে কলকাতার এখন লেটেস্ট ট্রেন্ড হচ্ছে তসলিমা নাসরিন, এবং ওনার এই ফিরে আসা, অর্থাৎ 2007 সালে ওনার নির্বাসনের পর থেকে আবার এই কলকাতার বুকে ওনার এই 2026-এ ফিরে আসা, এটা কিন্তু সব মানুষ সমানভাবে নেননি। কিছু কিছু মানুষজন বলছেন যে এই সরকার, অর্থাৎ বিজেপি সরকার, ওনাকে এনেছেন সাম্প্রদায়িকতাকে আরেকটু সুরসুরি দিয়ে, হিন্দুত্বটাকে আরেকটু চাগিয়ে তোলার জন্য। এবং স্বভাবতই তারা আশা করছেন যে তসলিমা এসে মৌলবাদের বিরুদ্ধে কথা বলবেন, বা বিশেষ করে মুসলিম মৌলবাদের বিরুদ্ধে কথা বলবেন। ওখানে মাদ্রাসা থেকে কিভাবে ছোটোবেলা থেকে মুসলিম ছেলে মেয়েদের একটা ব্রেন ওয়াশ করানো হয় সে ব্যাপারে কথা বলবেন, এবং তিনি বলছেনও সেটা। সেই সঙ্গে সঙ্গে তিনি এটাও মনে করিয়ে দিচ্ছেন যে কোনো সরকার যদি তার প্রতি কোনো ফেভার করে থাকে, তার মানে এই নয় যে তিনি দলদাস হয়ে যাবেন, সেটাও কিন্তু তিনি মনে করিয়ে দিচ্ছেন। সুতরাং একটা কথা বলতে দ্বিধা নেই যে তসলিমা নাসরিনকে আমরা যাই বলি না কেন, কোনো খারাপ কথাই কিন্তু তারা শুনতে বাকি নেই। এই যেমন আমাদের এই শহরেরই এক প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি আবার রাজ্যসভারও সদস্য ছিলেন, তিনি বললেন যে সেই সময় যদি বামফ্রন্ট সরকার তাকে রক্ষা না করতো, তাহলে তো মৌলবাদীরা তাকে ছিঁড়ে খেত। একটা কথা চিন্তা করুন, একজন তখন বামফ্রন্ট সরকারে রয়েছে, এবং একজন নাগরিককে রক্ষা করার দায়িত্ব তো সরকারেরই। যারা তাকে ছিঁড়ে খেত বা ছিঁড়ে খেতে পারত, তাদের তো তারা অনায়াসেই চিহ্নিত করে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে পারতেন। তাহলে তারা সেই ঝুঁকিটা নেননি কেন? ভোট ব্যাংক হারানোর ভয়ে? আমরা এটা অনেকেই জানি যে পশ্চিমবঙ্গে কিন্তু বামফ্রন্টেরও একটা মুসলিম ভোট ব্যাংক ছিল, এবং সেই সঙ্গে সঙ্গে পরে সেই ভোট ব্যাংকটা ট্রান্সফার হয়ে যায় তৃণমূলের কাছে। এবং স্বভাবতই সেই কারণেই তৃণমূল কংগ্রেসও এই ব্যাপারে কোনো রকম কোনো উদ্যোগ নেয়নি লেখিকাকে এখানে ফিরিয়ে আনার জন্য, বা তাকে এই বাংলার বুকে একটা বাসস্থান খুঁজে দেওয়ার জন্য। 2007 থেকে 2026 তিনি ক্রমাগতই দিন গুনে গেছেন। তার নির্বাসনের দিনগুলো, ঘণ্টাগুলো, প্রহরগুলো, যাই বলুন না কেন, সেগুলো দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। তিনি একটা ঠিকানা খুঁজে বেরিয়েছেন তার নিজের দেশে, তার নিজের বাংলায়, সেটা তিনি কিন্তু আজও খুঁজে পাননি। আজকে যখন তিনি এসেছেন, বা তিনি
কথা বলছেন, তিনি কতটা মন খুলে কথা বলছেন সেটা একমাত্র তিনিই জানেন। কিন্তু ঘটনাটা হচ্ছে যে তিনি এসেছেন এবং তিনি তার নিজের কথা বলছেন এবং আমরা সেটা শুনছি, আমরা সেটা ভাবছি। এই ভাবনা চিন্তাটা কিন্তু ভারতবর্ষের, মানে কি বলবো, এটা আধুনিক ভাবনা চিন্তা নয়, সেই ভাবনা চিন্তা চলে আসছে সেই কোন প্রাচীনকাল থেকে, সেই পৌরাণিক যুগ থেকে এটা চলে আসছে। আমরা দ্রৌপদীকে তো লাঞ্ছিত হতে দেখেছিলাম, দেখিনি? 5 জন শক্ত সমর্থ স্বামী থাকা সত্ত্বেও দ্রৌপদী লাঞ্ছিত হয়েছিলেন। কৃষ্ণের মতো একজন বন্ধু থাকা সত্ত্বেও তাকে লাঞ্ছিত হতে হয়েছিল কৌরব সবার মধ্যে। আমরা সতীদাহর মতো একটা নির্মম প্রথাকে বাংলার বুকে দীর্ঘদিন ধরে চলে আসতে দেখেছি। আমরা যতই বড়াই করে বলি না কেন যে আজকে সমাজে ছেলে মেয়েদের সমান অধিকার, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমাদের সমাজেই রূপ কানোয়ারের মতো মেয়েকে পুড়ে মরতে হয়। যৌতুকের জন্য শত শত বাঙালি মেয়েকে বা যে কোনো প্রদেশের যে কোনো মেয়েকে লাঞ্ছিত হতে হয়, তাদেরও কিন্তু পুড়ে মরতে হয়। সুতরাং মেয়েদের প্রতি যে এই লাঞ্ছনা বা মেয়েদেরকে যে একটা অন্য রকম হিসেবে দেখা, একটা দুর্বল প্রজাতির জীব হিসেবে দেখা, সেই ধ্যান ধারণাটা কিন্তু আমাদের আজও যায়নি। আমরা যতই মুখে বলি না কেন, যতই আমরা মানে নারী স্বাধীনতার পক্ষে আমরা বলি কপচাই না কেন, সেটা কিন্তু আজও যায়নি, সেটা আজও আমাদের সমাজের বুকে একদম বহাল তবিয়তে রয়ে গেছে। আমার নিজেরই একটা ব্যক্তিগত আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। সেটা হচ্ছে যে আমার একমাত্র মেয়ে, আপনারা সবাই জানেন তিন্নি, ও রিসেন্টলি গ্লাসগো ইউনিভার্সিটিতে একটা সুযোগ পেয়েছে সেখানে গিয়ে ওর এমএসসিটা কমপ্লিট করার বা মাস্টার্সটা কমপ্লিট করার। তো এখান থেকে ওকে চলে যেতে হবে সেই সুদূর স্কটল্যান্ডে। কিন্তু এই যে যাওয়াটা, সেটা কি আর্থিক দিক থেকে যত না একটা বড় প্রতিবন্ধক, তার চেয়েও বড় প্রতিবন্ধকতা যেটা আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ওর সুরক্ষা। ও ঠিকমতো সুরক্ষিত থাকবে কিনা সেই দেশে, সেটা আমাদের একেবারে ভাবিয়ে তুলছে। জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু ঘটনাটা হচ্ছে যে আজকে আমরা এই আধুনিক বাবা মারাও কিন্তু আমাদের সমাজে, আমাদেরই তৈরি করা সমাজে কিন্তু মেয়েদের খুব একটা নিরাপদ চোখে দেখি না। আজকেও যদি একটা মেয়ে রাত্রি 10টার মধ্যে বাড়ি ফিরে না আসে, আমরা অনেক কিছু ভাবতে শুরু করি, অনেক 7-5 ভাবতে শুরু করি। কিন্তু একটা ছেলের কথা ভাবুন তো। আমি নিজেই বলছি, আমি এমনও দিন গেছে যখন আমি রাত্রি 12টা, 1টা, 1:30টায় অফিস থেকে বেরিয়েছি, সারা রাত অফিসের কাজে চলে গেছে, কী দিন কী রাত আমি টের পাইনি। কিন্তু আমার বাড়ির লোক, আমার বাড়ির লোক আমার স্বাস্থ্যের কথা চিন্তা করেছে, আমি কখন কি খাচ্ছি না খাচ্ছি তার কথা চিন্তা করেছে, কিন্তু আমার সুরক্ষার কথাটা কিন্তু সেই রকমভাবে চিন্তা করেনি। আরও প্রিসাইসলি বলতে গেলে তারা এটা ভাবেনি যে আমি রাস্তায় বা আমার কর্মক্ষেত্রে কোথাও যৌন হেনস্থার শিকার হতে পারি, সেটা কিন্তু তারা ভাবেনি। এই তো কিছুদিন আগে যে আরজি করের ঘটনাটা ঘটলো, সেটা তো চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিল যে কর্মক্ষেত্রেও মেয়েরা কিন্তু এখনও পর্যন্ত সুরক্ষিত নন। আমরা সেই বিচার কিন্তু এখনও পাইনি, সেই বিচার আমাদের কাছে অধরাই রয়ে গেছে। যতই আমাদের দেশের নিয়মকানুন বা যতই আমাদের সংবিধান মেয়েদের সুরক্ষাকে নিশ্চিত করুক না কেন, আমাদের কিন্তু সেই দিনটাকে খুঁজে পেতে আরও অনেকটা পথ চলতে হবে। সুতরাং তসলিমা নাসরিনকে নিয়ে যে যাই বলুক না কেন, আমরা কিন্তু তাকে চিনব, তার দুঃখকে চিনব, তার ভালোবাসাকে চিনব, তার বেদনাকে চিনব, তার বিদ্রোহকে চিনব তার কলমের মাধ্যমেই। সেই জন্য আমি আগের একটা এপিসোডে বলেছিলাম যে আমরা চাই তার কলম আরও দীর্ঘজীবী হোক। আমি আজও বলছি তার কলম আরও দীর্ঘজীবী হোক। এখানে বিভিন্ন মানুষজন আজকের দিনে দাঁড়িয়েও যে বিভিন্ন রকম কথাবার্তা বলছেন, এই যেমন শতরূপ ঘোষের একটা কথা আমার এখনও কানে বাজছে। তিনি বলছেন যে সিপিএমকে, বাঙালিকে সিপিএমকে তসলিমা নাসরিন চেনাবেন না। তসলিমা নাসরিন কেন চেনাবেন সিপিএমকে? সিপিএমের তো আরও অনেক গুণাবলী আছে, সেগুলো দিয়ে আমরা সিপিএমকে প্রচুর চিনে ফেলেছি, অনেক চিনে ফেলেছি। সেই জন্য আমরা চাই না সিপিএম এ রাজ্যে আর ক্ষমতায় ফিরে আসুক, কারণ তাহলে আবার আমরা সেই দিনগুলোর যে একটা রিপিটেশন দেখতে পাবো না, তার কি মানে আছে? নারী নিগ্রহের ঘটনা তো তাদের আমলে তো প্রচুর ঘটেছে। কটা জায়গায় লোকজন সঠিক বিচারটুকু পেয়েছেন এটা বলুন তো? পাননি।
সুতরাং এই যে ব্যাপারগুলো এখন ঘটছে, বা এই যে একটা কি বলবো, একটা চর্বিত চর্বণ, আমি জানি না আমি কথাটা ভুল বললাম না ঠিক বললাম, এই যে জিনিসগুলো ঘটছে এগুলোর থেকে নিজেদেরকে একটু দূরে রাখুন। এবং এটাই ভাবুন যে আজকে এই যে তসলিমা নাসরিন যে কথাগুলো বলছেন আমাদের সামনে, সেগুলো আমাদের সমাজের প্রতিটা মেয়ের ক্ষেত্রেই প্রযোজ্য কিনা। আজকেও যে একটা ঘর হারানো বা একটা ঠিকানা হারানোর যে বেদনা, সেটা তো আজকেও মেয়েদের কুরে কুরে মারে। আমরা এখনও মেয়েদের মধ্যে একটা জিনিস ইনজেক্ট করি যে বাপের ঘর নয়, শ্বশুর ঘরটাই তার আসল পরিচয়, আসল ঠিকানা। এটা যে কতখানি ভুল বা কতখানি ভ্রান্ত। আজকে কোনো ছেলের ক্ষেত্রে তো সেটা বলা হয় না যে বাপের ঘরটাই তোমার আসল ঠিকানা নয়। একটা ছেলেকে তো সেটা বোঝানো হয় না। একটা মেয়েকে তাহলে ছোটোবেলা থেকে কেন এটা বোঝানো হবে যে এইটা তোমার ঘর নয়, তোমার বিয়ের পর তুমি যে স্বামীর ঘরে যাবে, তোমার শ্বশুর ঘরে যাবে, সেটাই তোমার আসল ঠিকানা। সুতরাং শুধু তসলিমা নাসরিন নন, আমাদের সমাজের প্রতিটা মেয়েই তসলিমা নাসরিন। আমাদের সমাজের প্রতিটা কি বলবো, প্রতিটা মেয়েই কিন্তু তসলিমা নাসরিনের মতো একটা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের প্রত্যেকের জন্য একটা বাঁচার ঠিকানা কিন্তু আজও অধরা রয়ে গেছে। সুতরাং যে যাই বলুক না কেন, এ ব্যাপারে খুব একটা মাথা না ঘামানোই ভালো। বরঞ্চ আমরা চেষ্টা করি যে আমাদের সমাজে আমাদের মেয়েদের অধিকারকে আরও বেশি করে যেন স্বীকৃতি দেওয়া হয়, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের দেশের আইন ব্যবস্থাকেও যেন সেই মতন করে একটা বদলে ফেলার চেষ্টা করা হয়। অনেক কথা বলে ফেললাম, আজ তাহলে আসি। নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।